এটা হচ্ছে আইফোন 16 প্রো, এটা হচ্ছে ভিভো X200 FE। এই দুইটা ফোনেরই সাইজ সেম, বাট দামের পার্থক্য বিস্তর। এখন এই দুইটা ফোনের মধ্যে যদি বলি ক্যামেরা কোনটার ভালো, তাহলে বেশিরভাগ মানুষই বলবে আইফোন 16 প্রো এর ক্যামেরা ভালো হবে। বাট এখানে কিছু ক্যাচ আছে। আমরা এই দুইটার মধ্যে একটা মিনি ফাইট করব ক্যামেরা সেকশনে গিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আপনারা সারপ্রাইজড হবেন কিছুটা। সো ভিভো তাদের X200 সিরিজ দিয়ে এই বছর প্রায় বাকি সব ব্র্যান্ডের ফোনকে নাকানি চোবানি খাওয়াইছে ইচ্ছা মতো, এবং তাদের লেটেস্ট অফারিং হচ্ছে ভিভো X200 FE, যেটা কিছুটা বাজেট ফ্রেন্ডলি এবং কম্প্যাক্ট সাইজের একটা ফোন। অ্যান্ড এইটা কি কেনা উচিত হবে কি হবে না সেটাই জানাবো আজকের ভিডিওতে। তবে ধন্যবাদ জানাতে চাই আনবক্সিং টেককে আমাদের কাছে এরকম একটা ডিভাইস পাঠানোর জন্য। বসুন্ধরা সিটিতে তাদের স্টোর আছে, আমি তাদের শপের ঠিকানা, ফেসবুক পেজের লিঙ্ক, কন্ট্যাক্ট ডিটেল সবকিছু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা এই ফোনটা সহ অন্যান্য সকল ফ্ল্যাগশিপ ফোন এবং অন্যান্য ফোন, গ্যাজেটস, অ্যাক্সেসরিজ এগুলো আনবক্সিং টেক থেকে সুলভ মূল্যে কিনতে পারবেন। এক্ষুনি তাদের সাথে যোগাযোগ করুন। চলুন শুরুতেই দেখি X200 FE বক্সের ভিতরে কি আছে। আনলাইক আইফোন, ভিভোর ফোনের বক্সের ভিতরে 90 ওয়াটের একটা চার্জার আছে এবং USB A to C কেবল আছে, সাথে অন্যান্য ছোটখাটো যত অ্যাক্সেসরিজ আছে ইনক্লুডিং ব্যাক কভার। এবার চলুন ফোনটার আউটলুকটা একটু দেখি। সো আমাদের হাতে এই ফোনটার ফ্রস্ট ব্লু কালারটা আছে, ইট লুকস গর্জিয়াস। এটার একটা ইয়েলো এবং একটা গ্রে কালার ভেরিয়েন্টও আছে। কিছুটা বক্সিয়ার শেপের ফোনটা এবং সাইডগুলো রাউন্ডেড, কাইন্ড অফ লাইক আইফোন। এবং এই ফোনের ব্যাক পার্টটা গ্লাসের আর ফ্রেমটা মেটালের। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 7.99 মিলিমিটার, মানে অ্যারাউন্ড 8 মিলিমিটার, এবং এটার ওজন হচ্ছে 186 গ্রাম। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটাতে IP68 এবং 69 রেটিং আছে, সেই সাথে মিলিটারি গ্রেডের ড্রপ রেজিস্ট্যান্স আছে এবং SGS ট্রিপল সার্টিফিকেশনও থাকছে। সোফার ইউজ করতে গিয়ে ফোনটা খুবই কমফোর্টেবল ছিল, কম্প্যাক্ট সাইজ হওয়ার কারণে এক হাতে খুবই ইজিলি ইউজ করা যাচ্ছিল। অ্যান্ড এটার ইন হ্যান্ড ফিলও খুবই প্রিমিয়াম ছিল। যদিও এটা আইফোন লেভেলের প্রিমিয়াম ফিল দেয় না, বাট একটু লাইট ওয়েট এবং ফ্রস্টেড গ্লাসটা ভালোই ফিল হয় হাতে, কিছুটা সফট লাগে টাচ করলে। ফোনটার উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে, ডান পাশে আছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, সেই সাথে নিচের দিকে আছে USB-C পোর্ট, সিম ইজেক্টর পিন এবং বটম ফায়ারিং স্পিকার, সেই সাথে প্রাইমারি মাইক্রোফোন। সো 3.5 মিলিমিটার অডিও জ্যাকটা মিসিং। নাও লেটস ফ্লিপ দ্য ফোন অ্যান্ড লুক এট দ্য ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.3 ইঞ্চ, এক্স্যাক্টলি লাইক আইফোন 16 প্রো। এই ডিসপ্লেটা হচ্ছে একটা POLED ডিসপ্লে এবং এটা রেজুলেশন হচ্ছে 1.5K, 120 হার্জ রিফ্রেশ রেট আছে এবং ডাইনামিক্যালি এটা 1 হার্জ থেকে 120 হার্জ পর্যন্ত আপ ডাউন করতে পারে। যখন ফোনটা জাস্ট স্থির থাকবে, আপনি ডিসপ্লেতে কিছুই দেখবেন না বা মুভমেন্ট করবেন না, তখন সেটা 1 হার্জে থাকবে ব্যাটারি সেভ করার জন্য। সেই সাথে HDR10+ সাপোর্ট করে। এটা 10 বিটের একটা ডিসপ্লে এবং এটার HBM ব্রাইটনেস হচ্ছে 1800 নিটস, যেটা আউটডোরে ভালো রকমের ভিজিবিলিটি আপনাকে দেবে। ডিরেক্ট সানলাইটে গিয়েও আমরা দেখেছি মোটামুটি ভালোই ভিজিবিলিটি এতে পাওয়া যায়। এবং এই ডিসপ্লেটার চারপাশের বেজেল বা চিন অলমোস্ট নন এক্সিস্টিং, এবং এটা সামনে থেকে ইউজ করতে গিয়ে কিছুটা আইফোন 16 প্রো এর মতো ফিলই পাচ্ছিলাম। এবং উপরের দিকের ক্যামেরা কাটআউটটাও খুবই ছোট, যার ফলে খুবই ইমার্সিভ একটা ডিসপ্লে এক্সপিরিয়েন্স পাওয়া যায়। কন্টেন্ট ওয়াচিং এর সময়, গেমিং এর সময়, অন্যান্য যে কোনো কাজ করার সময় এই ডিসপ্লেটা দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স আপনাকে দেবে উইদাউট এনি ডাউট। এবার আসি পারফরমেন্সে। সো এই ফোনটা 512GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং 12GB র্যামটা হচ্ছে LPDDR5X টাইপের র্যাম, আর ইন্টারনাল স্টোরেজটা হচ্ছে UFS 3.1 টাইপের। এখানে UFS 4 দিলে খুব ভালো হতো। যাই হোক, 12500GB ভেরিয়েন্টের প্রাইসটা বাংলাদেশে 84,000 টাকা। আনঅফিসিয়াল মার্কেটে প্রাইস একটু আপ ডাউন করে, আপনারা আনবক্সিংটাকে ফোন দিয়ে শিওর হয়ে নেবেন যখন ভিডিওটা দেখছেন। আর এই ফোনের ব্রেন বা প্রসেসর হচ্ছে MediaTek Dimensity 9300+। এটা 4 ন্যানোমিটার প্রসেসে বিল্ড করা একটা অক্টা-কোর SoC, যেটার একটা কোর হচ্ছে Cortex X4, যেটা 3.4 GHz এর বুস্ট ক্লক স্পিডে চলে, আর তিনটা হচ্ছে পারফরমেন্স কোর, যেগুলো 2.85 GHz এ চলে, এগুলো Cortex X4 CPU কোর। আর বাকি চারটা পাওয়ার এফিসিয়েন্সি কোর, এগুলো হচ্ছে 2 GHz এর Cortex A72। আর এই এসওসিতে যে জিপিইউ ইউজ করা হয়েছে সেটা হচ্ছে Mali G720 Immortalis MC12। এই ফোনটার রিয়েল লাইফ পারফরমেন্স কেমন ছিল সেটা জানার আগে আমরা কিছু সিনথেটিক বেঞ্চমার্কের স্কোর দেখে আসি। আপনারা স্ক্রিনে এখন আন্তত বেঞ্চমার্ক, Geekbench এবং 3D মার্কের কিছু স্কোর দেখতে পাচ্ছেন, যেগুলো দেখে কিছুটা আইডিয়া করতে পারবেন যে এই এসওসিটা কেমন পারফর্ম করে। বাট যারা সিনথেটিক বেঞ্চমার্ককে খুব একটা বিশ্বাস করেন না, তাদের জন্য আমাদের রিয়েল লাইফ টেস্ট। সো এই ফোনটা রিয়েল লাইফে ইউজ করতে গিয়ে আমরা কোনো ধরনের ল্যাগ কিংবা হিকআপ পাই নাই। খুব হেভি মাল্টিটাস্কিং এই ফোনটা দিয়ে খুব ইজিলি আমরা করতে পারছিলাম। সেই সাথে এই ফোনটা সব ধরনের ফটো এডিটিং, ভিডিও এডিটিংও খুব ইজিলি হ্যান্ডেল করতে পারছিল। গেমিং এর বেলায় আমরা গেনশিন ইম্প্যাক্ট এটাতে রান করেছি এবং সলিড 60 FPS গেম প্লে পাচ্ছিলাম। এটা দিয়ে খুবই স্মুথ ছিল গেম প্লে এক্সপিরিয়েন্স, কোনো ধরনের ল্যাগ হিকআপ আমরা একদমই খেয়াল করি নাই। আর সবার প্রিয় পাবজি আমরা দুইটা সেটিং এ খেলেছি এবং এটার ব্যালেন্স গ্রাফিক্স আর এক্সট্রিম ফ্রেম রেট সেটিং এ 60 FPS খুব ইজিলি আমরা পাচ্ছিলাম। আর যদি গ্রাফিক্সটাকে আমরা স্মুথ করে দিই এবং এক্সট্রিম প্লাস ফ্রেম রেট যদি রাখি, তাহলেও 60 FPS এ খুব ভালো গেম
প্লে পাওয়া যাচ্ছিল। তবে 120 FPS খুব একটা স্টেবল ছিল না গেম প্লে, মাঝে মধ্যে একটু ফ্রেম ড্রপ আমরা দেখছিলাম। আর কল অফ ডিউটি মোবাইলে ম্যাক্সিমাম গ্রাফিক সেটিং এবং ম্যাক্সিমাম ফ্রেম রেটে আমরা খুবই স্মুথ গেম প্লে পাচ্ছিলাম, কোনো ধরনের ল্যাগ হিকআপ একদমই ছিল না। তবে লম্বা সময় গেম খেলার পরেও যে গরমটা আমরা ফিল করছিলাম ফোনে, সেটা একদমই এক্সট্রিম ছিল না, মানে হাতে ধরতে পারছি না ওইরকম না। গরম হচ্ছিল ডেফিনেটলি, তবে 1-1.5 ঘন্টা গেম খেলার পরে এই ফোনটা যে পরিমাণে গরম হবে তাতে পারফরমেন্সে বেশ খানিকটা ড্রপ আপনারা খেয়াল করবেন। ওভারঅল যদি পারফরমেন্সের কথা বলি, যে বাজেটে এই ফোনটা লঞ্চ হয়েছে সেই বাজেটে আপনারা পারফরমেন্স নিয়ে হতাশ হবেন না মোটেও। সফটওয়্যার সাইডে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 আছে, যার উপরে XOS আছে, ভিভোর নিজস্ব UI, এবং এই XOS অনেকেই পছন্দ করে না, আমারও ব্যক্তিগতভাবে আগে খুব একটা পছন্দ ছিল না, বাট এই ফোনটাতে ইউজ করতে গিয়ে আমি আসলে খুব একটা বেশি প্রবলেম দেখি নাই। অল্প কিছু ব্লোটওয়্যার আছে যেগুলো আপনি চাইলে আনইনস্টল করতে পারবেন, এর বাইরে UI খুব স্ন্যাপি ছিল, বেশ কিছু ফিচার আছে এটাতে, বেশ কিছু AI ফিচারও আছে যেগুলো অ্যাকুরেটলি কাজ করে, এবং এই ফোনটার UI আস্তে আস্তে কিন্তু বেটার হচ্ছে ডে বাই ডে। আর এরকম ফ্ল্যাগশিপ ফোন বা সেমি ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে যে UI গুলো থাকে সেগুলো বাজেট ফোনের UI এর মতো কিন্তু ওইরকম ল্যাগি ফিল হয় না, এটাকে বেশ পলিশড লাগছে। আরও ইমপ্রুভমেন্টের দরকার আছে ডেফিনেটলি, বাট লুক ওয়াইজ আগের চাইতে অনেক বেটার হয়েছে। এবার চলুন এই ফোনের সবচেয়ে এক্সাইটিং পার্ট, তার মানে এটার ক্যামেরাটা নিয়ে কথা বলা যাক। এই ফোনটার পেছনে টোটাল 3টা সেন্সর আছে, যার প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, এটা হচ্ছে সনির IMX921 OIS সেন্সর। সেই সাথে আরেকটা 50 মেগাপিক্সেলের 3x পেরিস্কোপ ক্যামেরা আছে, যেটার সেন্সরটা হচ্ছে সনি IMX882, এবং একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার আছে। আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটাও 50 মেগাপিক্সেলের। নাও প্রাইমারি ক্যামেরার ব্রড ডেলাইটের ছবিগুলো দেখতে খুবই সুন্দর লাগে, ছবিতে কালারগুলো একটু পপ করে, একটু পাঞ্চি লাগে, যদিও ওভার স্যাচুরেটেড না, ব্যালেন্সড ছিল এবং দেখতে খুবই সুন্দর লাগছিল ছবিগুলো। জুম করলে ছবিতে ভালো ডিটেলও আপনারা দেখতে পারবেন। শার্পনেসের বেলায় যদিও কিছুটা আর্টিফিশিয়াল শার্পনেস ইন্ট্রোডিউস করা হয়, বাট সেটা দেখতে খুব একটা খারাপ লাগে না। নাও যেরকমটা শুরুতেই বলছিলাম 16 প্রো এর সাথে কিছুটা কম্পারিজন আমরা করব, সো এখানে যদি আপনারা সাইড বাই সাইড ছবিগুলো দেখেন তাহলে কারো কারো কাছে আইফোনের ছবি ভালো লাগতে পারে, বাট আমি ব্যক্তিগতভাবে ভিভোর ছবিগুলোই প্রেফার করছি। প্রথমত আইফোনে আমার স্কিন টোনটাকে কিছুটা ডাল বানিয়ে ফেলে, যেটা ভিভো করছিল না, বরং ভিভো আমার স্কিন টোনকে স্লাইটলি আপলিফট করছিল, যেটা ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি বিকজ আমাকে সুন্দর দেখাচ্ছে ডেফিনেটলি। বাট আপনি যদি একদম ট্রু টু লাইফ ছবি চান তাহলে আইফোন কিছুটা কাছাকাছি ট্রু টু লাইফের, তারপরও স্কিন টোন আমার আইফোনের কখনোই পছন্দ না। অন্যান্য এলিমেন্টের দিকে যদি তাকান তাহলে কালার ট্রু টু লাইফ থাকে। ফর এক্সাম্পল ব্ল্যাক কালারগুলোতে আইফোন একদম পিওর ব্ল্যাক দেখায়, বাট ভিভোর ফোনটাতে আমি কিছুটা ব্লুইশ টিন্ট পাচ্ছিলাম, আবার কখনো কখনো কিছুটা ম্যাজেন্টা টিন্টও পাচ্ছিলাম। হিউম্যান সাবজেক্ট ছাড়া অন্যান্য সাবজেক্টের ছবি ভিভোর বেটার লাগে, একটু পপ করে কালারগুলো, সেই সাথে ন্যাচারাল বোকে পাওয়া যায়, যে কারণে আইফোনের চাইতে এইটা ছবি আমি বেশি প্রেফার করি। আর পোর্ট্রেট মোডে ইউজুয়ালি আমরা 1x 2x 3x বা 5x দেখে থাকি, কিন্তু ভিভোর ফোনে ফোকাল লেন্থ লেখা থাকে। ওয়াইড মোডটা হচ্ছে 23 মিলিমিটারের, এরপরে 35 মিলিমিটার আছে, 50 মিলিমিটার আছে, 85 এবং 100 মিলিমিটার পর্যন্ত আছে। আমার কাছে পোর্ট্রেটের বেলায় 50 মিলিমিটারের পোর্ট্রেটগুলোই বেশি ভালো লেগেছে, কারণ সেখানে ফেসের যে শেপটা সেটা খুব ভালো আসে, ব্যাকগ্রাউন্ডের যে বোকেটা সেটাও খুব দুর্দান্ত আসে, যার ফলে 50 মিলিমিটারটাই আমি প্রেফার করি। পোর্ট্রেট মোডে একটা ছোট্ট প্রবলেম আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে কোয়ালিটিতে কনসিস্টেন্সি। সেম পজিশনে দাঁড়িয়ে সেম লাইটিং কন্ডিশনে দুইটা ছবি তোলার পরে দুইটা দুই রকম লাগছিল। একটা ছবি খুব ভালো আসছিল, আরেকটা ছবিতে মনে হচ্ছিল সামনের দিকে একটু হাইলাইট বেশি হয়ে গিয়েছে বা একটু ওভার এক্সপোজ মনে হচ্ছিল ছবিটা। তবে ব্যাকগ্রাউন্ডের বোকে বা ট্রানজিশনটা খুব সুন্দর ছিল, সেই সাথে সাবজেক্ট সেপারেশনও ঠিকঠাক ছিল, যদিও আইফোন লেভেলের না, কারণ চুল ডিটেকশনের বেলায় আইফোন পুরো নেক্সট লেভেলে চলে গিয়েছে, ভিভো এতদূর পর্যন্ত যেতে পারে নাই। তবে ওভারঅল পোর্ট্রেট শটগুলো যদি আপনি আইফোনের সাথে সাইড বাই সাইড দেখেন তাহলে আমি স্টিল ভিভোরটাই প্রেফার করব। ভিভোর স্কিন টোনও বেটার, পাশাপাশি ছবির কালারও আইফোন থেকে দেখতে বেটার লাগে। আর আইফোনের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটারটা যদিও প্রাইমারি ক্যামেরার মতো অত ডিটেল ছবি দিতে পারে না, তবে কালারগুলোতে কনসিস্টেন্সি আছে, মানে প্রাইমারি ক্যামেরা দিয়ে একটা ছবি তুললে আর আলট্রা ওয়াইড দিয়ে ছবি তুললে দুইটাকে পাশাপাশি রাখলে মনে হবে যে সিমিলার টাইপের ক্যামেরা দিয়ে তোলা হয়েছে, যদিও এটার কোয়ালিটি আরেকটু বেটার হতে পারতো। লো লাইটের ছবিতেও ভিভো বেশ ভালো পারফর্ম করছিল, মোটামুটি লাইট যদি থাকে তাহলে ভালো মানের ছবিটা ক্যাপচার করতে পারে। ইভেন পোর্ট্রেটেও লো লাইটে ভালো ছবি দেয়, ব্যাকগ্রাউন্ডের যে বোকে সেটা খুব ভালো ডিটেক্ট করতে পারে, সেই সাথে নয়েজ খুব একটা বেশি থাকে না এবং ছবিতে ডিটেলও একদম আহামরি হারায় না, মোটামুটি লেভেলের একটু সফট হয়, তবে এতটাও সফট না যে ছবি আনইউজেবল হয়ে যাবে। আর ভিডিওর বেলায় পেছনের ক্যামেরা দিয়ে আপনারা 4K 60 FPS এর অপশন পাবেন, যেটাতে OIS আছে, সো মোটামুটি স্টেবল ভিডিও এটা দিয়ে রেকর্ড করতে পারবেন। আর যদি 1080 তে রেকর্ড করেন তাহলে আলট্রা স্টেবিলাইজেশন আছে, যেটা আরো বেশি স্টেবল ভাবে ভিডিও রেকর্ড করে। ভিডিও কোয়ালিটি যদিও আইফোন লেভেলে না, তবে ডেফিনেটলি খুব কাছাকাছি। আর এই ফোনের সেলফি ক্যামেরাটাও 50 মেগাপিক্সেলের, যেটা রিয়ার ক্যামেরার মতোই ডিটেইলড এবং এটার ছবিও দেখতে খুবই সুন্দর লাগে, স্পেশালি ফেস টোনটা খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারে, ছবিগুলো একটু পপ করে পিছনের ক্যামেরার মতোই। ওভারঅল সোশ্যাল মিডিয়াতে শেয়ারেবল গুড লুকিং ছবি আপনারা এই সেলফি ক্যামেরাটা দিয়ে ক্যাপচার করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট মোডেও খুব ভালো ছবি আপনারা পাবেন, স্পেশালি সাবজেক্ট সেপারেশন, ব্যাকগ্রাউন্ডের বোকে এবং ব্লারিনেসের যে ট্রানজিশনটা সেটা খুবই সুন্দর লাগে, বেশ স্মুথ লাগে। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও বোথ ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরার খুবই ভালো ছিল। আর ভিডিওর বেলায় ফ্রন্ট ক্যামেরাতে আপনারা 4K 60 FPS এর অপশন পাচ্ছেন, যদিও এখানে কোনো
কোনো ধরনের স্ট্যাবিলাইজেশন নাই, তবে যদি আপনি 1080 তে রেকর্ড করেন তাহলে EIS পেয়ে যাবেন। সো যদি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ব্লগ করতে চান তাহলে 1080 তে স্ট্যাবিলাইজেশন পাবেন, 4K তে কিন্তু পাবেন না। ফাইনালি যদি ক্যামেরাটা নিয়ে কনক্লুড করি তাহলে বলবো ভিভো এবং জাইসের এই কোলাবোরেশনটা আসলে খুবই স্ট্রং হয়েছে। এবার ছবির যে লুক সেটা দুর্দান্ত ছিল। আমি আইফোনের উপরে এটাকে প্রেফার করি, ইভেন স্যামসাং এর উপরেও আমি এটাকেই প্রেফার করি, কারণ এটার যে লুক, কালার এবং অন্যান্য যত বিষয়াদি আছে ছবির, সেগুলো ওভারঅল আমার কাছে অন্যান্য সব ক্যামেরা থেকে বেটার লাগছে ভিভো X200 সিরিজের। এটা শুধু আমার একার অভিমত না, বেশিরভাগ মানুষ এটার সাথে একমত হবে। এবার আসি ব্যাটারিতে। এই ফোনটা কম্প্যাক্ট সাইজের হলেও এটার ব্যাটারি কিন্তু মোটেও কম্প্যাক্ট না। এটাতে 6500 mAh সেল দেওয়া হয়েছে। এত কম্প্যাক্ট ফোনে এত বড় ব্যাটারি ফিট করা পসিবল হয়েছে কারণ এটা হচ্ছে সিলিকন কার্বন ব্যাটারি। এই ফোনটা আমরা একটু লাইট টু মডারেট ইউজ করে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম, আর আপনি যদি একটু হেভি ইউজও করেন তারপরও 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ নিঃসন্দেহে পাবেন। আর এই ফোনের বক্সের ভিতরে 90 ওয়াটের ফাস্ট চার্জার ইনক্লুড করা আছে, যেটা দিয়ে আপনারা খুব সুপার ফাস্ট এই ফোনটাকে চার্জও করতে পারবেন। তবে স্যাড ব্যাপার হচ্ছে এই ফোনটাতে ওয়্যারলেস চার্জিং নাই। এরকম 84,000 টাকার একটা ফোন আমার মনে হয় ওয়্যারলেস চার্জারটা দেওয়া উচিত ছিল। আর এই ফোনের স্টিরিও সাউন্ড এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, লাউড সাউন্ড এটা প্রডিউস করে, সেই সাথে স্টিরিও ইফেক্টও খুবই ভালো, সাউন্ডে ক্ল্যারিটি ছিল, বেস ছিল, সবকিছু মিলে স্পিকারটা বেশ ভালো ছিল। আর এই ফোনের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি কাজ করছিল, তবে এটার পজিশনটা বেশ নিচে। এই ধরনের ফোনে আমরা ইউজুয়ালি আরেকটু উপরের দিকে দেখে থাকি, উপরে হলে রিচ করতে একটু বেশি ইজি হতো। সো ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো আনঅফিসিয়াল মার্কেটে 84,000 টাকায় আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন, স্যামসাং পাবেন, আইফোন পাবেন, OnePlus পাবেন। বাট আমি ভিভোর এই ফোনটাকে রিকমেন্ড করবো জাস্ট ক্যামেরার জন্য, কারণ এটার ক্যামেরার লুক অ্যান্ড ফিল আপনি দুর্দান্ত পাবেন। স্পেশালি এই প্রাইস রেঞ্জের অন্যান্য প্রায় সব ফোন থেকে আপনি এটাতে বেটার ক্যামেরা কোয়ালিটি পাবেন। ইভেন ব্যাটারি ব্যাকআপও এটার দুর্দান্ত, সেই সাথে এটার বিল্ড কোয়ালিটি, কম্প্যাক্ট সাইজ হওয়ার কারণে ইন হ্যান্ড ফিল, সব কিছু মিলিয়ে এই ফোনটা ডেফিনেটলি আমাদের সাইড থেকে রিকমেন্ডেড। কিছু কিছু জায়গাতে ইমপ্রুভমেন্টের দরকার ছিল অবশ্যই, যেমন ওয়্যারলেস চার্জিংটা এটাতে যুক্ত করা দরকার ছিল, আলট্রাওয়াইড ক্যামেরার কোয়ালিটিটা আরেকটু বেটার হতে পারতো, এবং আপনি যদি একদম ট্রু টু লাইফ কালার খোঁজেন তাহলে আবার ক্যামেরা আপনার পছন্দ হবে না। তবে এটা হচ্ছে মানে লুক্রেটিভ কালার দিয়ে থাকে। এছাড়া এই ফোনটার সাথে আইফোনের একটা ইনডেপথ কম্পারিজন আপনারা চান কিনা একটু কমেন্টে জানিয়ে দেন। যদি আপনারা বেশিরভাগ মানুষই চান তাহলে আমরা সেটাও করার চেষ্টা করব। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।